শুভ সকাল, প্রত্যেককে স্বাগত। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজ আমার সঙ্গে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। আজকের আলোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন ফ্রন্ট পেজ মূলত আজ আমরা দিনের যেই উল্লেখযোগ্য সংবাদগুলো প্রকাশিত হয়ে থাকে সেগুলোকে বিশ্লেষণ করে থাকি। তাই আলোচনায় যাওয়ার আগে শুরুতেই দেখে নেব বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম। শুরুতে প্রথম আলো, তাদের প্রধান শিরোনাম জাপানের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে চায় সরকার। আরেকটি শিরোনাম নজরদারি শিথিল, সক্রিয় হওয়ার চেষ্টা উগ্রপন্থীদের। বিশ্বকাপ ফুটবল নিয়ে তারা আরেকটি শিরোনাম করেছে একই পথে জার্মানি ও নেদারল্যান্ডস। আঞ্চেলত্তি নামের শান্ত সমুদ্র। দৈনিক কালের কণ্ঠ, তাদের প্রধান শিরোনাম চাকা ঘুরছে না 550টি কারখানায়, বর্তমানে দৈনিক গ্যাসের ঘাটতি 1300 মিলিয়ন ঘনফুট। থমকে আছে শিল্পায়ন, ঝুঁকিতে বিনিয়োগ ও কর্মসংস্থান। আরেকটি শিরোনাম সংসদে অনুপস্থিত এমপিদের প্রতি প্রধানমন্ত্রীর ক্ষোভ, কারণ দর্শানোর নির্দেশ। সংসদে 9,38,000 কোটি টাকার বাজেট পাস। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম সীমান্তে বিজিবি জনতার অভূতপূর্ব প্রতিরোধ, ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ। আরেকটি মন্তব্য প্রতিবেদন মাহমুদুর রহমানের, বিপ্লব অস্বীকার করলে ক্ষমতার ন্যায্যতা থাকবে না। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, তাদের প্রধান শিরোনাম ঢাকা বিশ্ববিদ্যালয় সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বে, জানিয়েছেন প্রধানমন্ত্রী। জামাতের তুরস্ক কানেকশন এবং ৭১-এর পাপ, গাছহীন ঢাকায় শ্বাসের কষ্ট। দৈনিক ইত্তেফাক, তাদের প্রধান শিরোনাম নীতিমালায় আছে বাধ্যতামূলক, 15,000-এর বেশি স্কুলে নেই খেলার মাঠ, ডিভাইসে আসক্তি বাড়ছে শিক্ষার্থীদের। সংসদে 9,38,000 কোটি টাকার বাজেট পাস, আজ থেকে কার্যকর। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বহাল। দৈনিক সমকালের প্রধান শিরোনাম ডেঙ্গুর বড় ঝুঁকি নিয়েই শুরু হলো জুলাই। আরেকটি শিরোনাম করেছে তারা বিশ্বকাপ ফুটবল নিয়ে, জার্মানির অশ্রুসিক্ত বিদায়, নেদারল্যান্ডসও বাদ, কখনো বিশ্বাস হারাননি আঞ্চেলত্তি। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম ঢাকার আন্ডারওয়ার্ল্ড, পুরস্কার ঘোষিত সেই 23 শীর্ষ সন্ত্রাসী কোথায়। আন্ডারওয়ার্ল্ডের ক্ষমতার পুনর্বিন্যাস, এক সময়ের খুনিরা শিকার হচ্ছে খুনির। পরাশক্তি জার্মানির পতন, কমলাও বিষাদের রং। দৈনিক মানব জমিন, তাদের প্রধান শিরোনাম খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার, জমজমট 3 লড়াই দেখল ফুটবল বিশ্ব, 9,38,000 কোটি টাকার বাজেট পাস। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম 8 মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপির নেতারা। আরেকটি শিরোনাম নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি, নেতারা বলছেন উৎসব। আরেকটি শিরোনাম নতুন ইতিহাসের সামনে কঙ্গো, পরীক্ষায় ইংল্যান্ড। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম সাদা পতাকার আড়ালে অশান্তির ছক, উগ্রবাদের শঙ্কা পুলিশের। সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার অপরিবর্তিত, 9,38,000 কোটি টাকার বাজেট পাস। দৈনিক নয়া দিগন্ত, তাদের প্রধান শিরোনাম মেগা বাজেট পাস, করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা, কালো টাকা সাদা করার সুযোগ বাতিল। ডাচদের বিদায় করল মরক্কো, শেষ 16তে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম 2026-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট পাস, কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্য। আরেকটি শিরোনাম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের সূতিকাঘর। আরেকটি শিরোনাম সাম্বাই আলোকিত ব্রাজিল। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম ঢাকায় কিলোমিটার প্রতি 6.27 টাকা যানজট শুল্ক আরোপের প্রস্তাব, মানবতা বিরোধী অপরাধে হাসানুল হক ইনুর 10 বছর কারাদণ্ড। গিলের গ্লাভসে বিষাদ সঙ্গীতেই জার্মান ফুটবল। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, দেয়ার মেন হেডলাইন্স রোডম্যাপ 6 লাস্টিং কিওর ফর টক্সিক লোনস, বাংলাদেশ ব্যাংকস অন লিগাল রিফর্মস, টাইটার সুপারভিশন অ্যান্ড গ্লোবাল স্ট্যান্ডার্ডস। Another headlines, Inu sentenced to 10 years for crimes against humanity. Welcome to football's ultimate theatre. Another English daily, the Daily Observer, তাদের শিরোনাম করেছে জাতীয় সংসদ পাসেস টাকা 9.38 ট্রিলিয়ন, ফিসক্যাল ইয়ার 2026-27 বাজেট ইমপ্লিমেন্টেশন টু ফেস হেডউইন্ডস, সেড ইকোনমিস্ট। ইংরেজি দৈনিক নিউ এজ, তাদের শিরোনাম ইনু গেটস 30 years in jail over July atrocities. He has to serve 10 years concurrently. Another headlines, July Memorial Museum likely to open in August.
তো এই ছিল বিভিন্ন পত্রপত্রিকার শিরোনামগুলো। লাস্টের সংবাদটা দিয়ে আলোচনা শুরু করতে চাই। এই যে ইতিহাস বদলে দেয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ, যেই বৈষম্য দূর করার জন্য আসলে ছাত্র জনতা বিপ্লব করেছিল, কিংবা তারা যেই গণ অভ্যুত্থান করলো, সেই স্বপ্ন আসলে কতটা বাস্তবায়িত হয়েছে? আংশিক বাস্তবায়ন হয়েছে। জুলাইয়ের যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, ত্যাগ স্বীকার করেছে, সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করতে চাচ্ছি। এটা অনেক দিনের প্রত্যাশিত একটা স্বৈরাচারের বিরুদ্ধে যেরকম গণবিস্ফোরণটা হয়েছিল আমরা নিজেরা দেখেছি সেটা, কিন্তু আওয়ামী লীগ সেটাকে অস্বীকার করছে। এখনও কিন্তু তাদের মধ্যে কোনো অনুতাপ অনুশোচনার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। 2 বছর পার হয়ে গেছে তারপরে, কিন্তু সেই জাজ্জল্যমান সত্যকে আমরা অস্বীকার করব কি করে, যেটা আমাদের চোখের সামনে দেখা। এত দেয়ালে পিঠ থেকে গিয়েছিল। এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমি ধন্যবাদ দিতে চাই। তারা দেশকে একটা অনিবার্য রক্তপাত থেকে রক্ষা করেছে এবং একটা গৃহযুদ্ধ থেকে দেশকে রক্ষা করেছে। খুব কঠিন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার ছিল সেটা, কিন্তু আমরা দেখেছি যে তারা বিচক্ষণতার সঙ্গে, দূরদর্শিতার সঙ্গে, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে এবং একটা উত্তরণ ঘটেছে আর কি। স্বৈরশাসনকে অবসান ঘটিয়ে অন্তর্বর্তী সরকার গঠন এবং দীর্ঘ 18 মাস পরে নির্বাচন হয়েছে এবং সুষ্ঠু সুন্দর একটা অবাধ নির্বাচন হয়েছে, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে ম্যাক্সিমাম ভোটারের উপস্থিতিতে, অংশগ্রহণে। আমরা তো এতকাল ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত ছিলাম। আমরা দেখেছি প্রশাসনমূলক নির্বাচন, আমরা দেখেছি রাতের নির্বাচন, আমিডামি নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন বাংলাদেশের ভাবমূর্তিকে বিশ্ব দরবারে ভুলুণ্ঠিত করে দিয়েছে এবং ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। তো সেই একটা বিপর্যয়ের মধ্য দিয়ে কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে এবং আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই। তাদের যেই ত্যাগের ফলে আমাদের একটা অর্থনৈতিক বিপর্যয় থেকে, একটা দুর্ভিক্ষ থেকে দেশকে রক্ষা করেছেন তারা কিন্তু স্বৈরাচারের শেষ দিকে কিন্তু টাকা পয়সা পাঠানো বন্ধ করে দিয়েছে, প্রতিবাদ স্বরূপ করে দিয়েছিলেন, খুবই কম ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে স্বৈরাচারের পতনের পর তারা কিন্তু মানে অকাতরে দেশের জন্য টাকা পাঠিয়েছেন এবং দেশকে একটা অর্থনৈতিক মহাসংকট থেকে রক্ষা করেছেন। সেই কৃতজ্ঞতাটাও তাদেরকে আমরা এই সুযোগে জানাতে চাই, কারণ প্রবাসীরা আমাদের থেকেও বেশি দেশপ্রেমিক। কারণ দেশের বাইরে তাদের এত পরিশ্রম করতে হয়, কিন্তু দেশের মাটির জন্য, মায়ের জন্য, ভাষার জন্য তাদের মনটা পড়ে থাকে এবং তারা নিজেদেরকে উৎসর্গ করে দেন দেশের কল্যাণের জন্য। কিন্তু আমরা তাদের সেই সম্মানটা দিতে পারি না। সেই পরিস্থিতিটা যদি আমরা অনুকূল করতে পারি তাদের জন্য, তাহলে দেশের বিনিয়োগ কিন্তু অনেক দেশের কাছে আমাদের হাত পাততে হবে না, আমাদের নিজেদের অর্থেই কিন্তু আমরা অনেকখানি স্বনির্ভর হতে পারবো। সুতরাং এই সুযোগটা তৈরি হয়েছে, আশা করি সেইটার আমরা সংহত করতে পারবো। জুলাই বিপ্লবের যেই অপূর্ণ স্বপ্নগুলি আছে সেগুলি আমাদের পূর্ণ করতে হবে। তাদের রক্তের সঙ্গে কোনোভাবেই বেইমানি করা চলবে না। আপনি জানেন যে আমাদের যেই যারা প্রাণ দিয়েছে তাদের মধ্যে আমাদের 6 জন সাংবাদিকের রক্ত মিশে আছে এর মধ্যে। এবং স্বৈরাচারের সময়ে 1.5 দশকেরও বেশি সময় ধরে যেরকম নির্যাতন নিপীড়ন চলা হয়েছে, মিডিয়াকে সংকোচন করা হয়েছে, কুক্ষিগত করা হয়েছে এবং মিডিয়ার স্বাধীনতা তছনছ করে দেওয়া হয়েছে এবং 69 জন সাংবাদিকের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে 1.5 দশকেরও বেশি সময় এসে। সেই রক্তাক্ত পথ বেয়ে কিন্তু আমাদের সামনে এগুতে হচ্ছে। আমাদের প্রত্যাশিত সাফল্য আমরা এখনও পাইনি, কিন্তু আমাদের একটা গণতান্ত্রিক পরিস্থিতি তৈরি হয়েছে এবং কথা বলার স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতা এবং কর্মসংস্থানের যেই সুযোগ তৈরি হচ্ছে, আশা করা যায় আমরা মানে একটা অন্ধকার কাটিয়ে একটা আলোর পথে যাত্রা করতে পারবো। কিন্তু যেই জায়গাটায় অনেকে স্বপ্ন দেখছিলেন, বিশেষ করে কিছু রিফর্মস বা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল, সেগুলো কি আর একটু বেগবান করা উচিত? অবশ্যই করা উচিত। এর মধ্যে অন্তর্বর্তী সরকার কাজটা অনেকখানি এগিয়ে রেখে গেছে। সেখান থেকে ভালো জিনিসগুলি নিয়ে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই না? এটা কিন্তু আপনি জানেন না 5 বছর পরে কি ধরনের সংস্কার হবে, পরিস্থিতির উপরে নির্ভর করবে। অনেক কিছু ফ্যাক্টর আছে, এগুলিকে অ্যাড্রেস করে মানে জনগণের কল্যাণের জন্য কিন্তু এই সংস্কারগুলি করতে হবে এবং অন্তর্বর্তী সরকার যে যতগুলি সংস্কার কাজ করেছে সেটা থেকে ভালো জিনিসগুলি নিয়ে, সাতটা নিয়ে সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আরেকটি বিষয় দেখলাম, গতকালকে জাতীয় সংসদে এই যে চলতি বছরের বাজেট পাস হয়েছে, যেখানে করমুক্ত আয় সীমা বাড়িয়ে 4 লাখ টাকা করা হয়েছে, কালো টাকা সাদা করার যে বিধান আরোপ করা হয়েছিল সেটি তুলে নেওয়া হয়েছে।
ব্যাংকের টিআইএন নেওয়ার যে একটা বাধ্যবাধকতা আরোপ করা ছিল সেটিও প্রত্যাহার করা হয়েছে। প্রায় 68টি সংশোধনী আনা হয়েছে। সব মিলিয়ে এবারের বাজেট, যে চূড়ান্ত বাজেট পাশ হলো, সেটি কেমন? সেটা খুবই ইতিবাচক বাজেট। এই সম্পদের সীমাবদ্ধতার মধ্যে, এই সংকটের মধ্যে কিন্তু অনেকখানি মানে জনবান্ধব বাজেট আমি বলবো এটা করেছেন, এবং প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন এটা জীবন বান্ধব বাজেট। তো তাদের যে সীমাবদ্ধতা আছে, অর্থনৈতিক যেই টানাপোড়েন আছে এবং প্রচণ্ড ঋণের ভারে আমরা জর্জরিত, আপনি জানেন যে, এবং আমাদের যে অনেক সংকট আছে, বিদ্যুৎ সংকট কিন্তু ভয়ঙ্কর, আরও সংকট আছে, কর্মসংস্থান সেইভাবে এখনো হয়নি, বিনিয়োগ পাচ্ছি না আমরা, সেইটার ক্ষেত্রগুলি তৈরি হচ্ছে। চীনের সঙ্গে আপনি জানেন যে একটা নতুন উচ্চতায় বাংলাদেশের সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে, সেটার থেকেও আমরা একটা ফল পাবো আশা করা যায়। চীনা বিনিয়োগ বাড়বে আমাদের দেশে, এবং রোহিঙ্গা সমস্যা একটা বিরাট সমস্যা, সেটার ক্ষেত্রে চীনের সহায়তাটা যদি আমরা পাই তাহলে এটার থেকে একটা উত্তরণের রাস্তা আমরা খুঁজে পাবো বলে বিশ্বাস করি। এই যে বাজেটের যে বিভিন্ন পদক্ষেপের কথা বলছেন, বা প্রধানমন্ত্রীও বলছেন এটা জীবনমুখী বাজেট, কোন কোন দিকগুলো আসলে জীবনমুখী মানুষকে করেছে এই বাজেটটা? ট্যাক্সের অত্যাচার অনেকখানি কমানো হয়েছে, ভ্যাটের পরিধিও আপনার কমানো হয়েছে। বলা হচ্ছিল যে মুদি দোকানও ভ্যাটের আওতায় আনা হবে, সেটাও বাদ দেওয়া হয়েছে। টিআইএন একটা মানে যন্ত্রণাদায়ক প্রক্রিয়া আসলে। একটা স্কুল ছাত্রের টিআইএনের তো তার ক্ষেত্রে প্রযোজ্যই হয় না, তাই না? সে যদি অ্যাকাউন্ট করতে যায়, একটা স্বল্প আয়ের মানুষ, তার একটা টিআইএন তার জন্য প্রযোজ্যই নয়। তো তার জন্য তো একটা বিড়ম্বনা তৈরি হবে, সেটা সহজ করা হয়েছে। মানে যতটা সম্ভব সীমাবদ্ধতার মধ্যে সরকার গণমুখী একটা পদক্ষেপ নিয়েছে, সেটাকে আমরা স্বাগত জানাই, এবং এটা সফল করার জন্য আমাদের যার যার ক্ষেত্র থেকে যেন আমরা সরকারকে সহায়তা করি। এই সরকার সবার সরকার, আমাদের ভোটে নির্বাচিত সরকার। আগের সরকার তো একতরফা ছিল, কুক্ষিগত করে রাখার জন্য, ক্ষমতা কিয়ামত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যা যা অপকর্ম করার, দুঃশাসনের জন্য সব কিছু কিন্তু তারা করে গেছে। সেটার বিস্ফল কিন্তু আমাদের এখনও ভোগ করতে হচ্ছে। আমরা সেগুলি আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারবো। আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু বাস্তবতাটা কিন্তু আমাদের অনেকখানি বিরুদ্ধেই আসলে। তো আমরা যেন প্রত্যাশার মাত্রাটাকে একটু কম রাখি, এবং একটু যেন ধৈর্য আমরা ধরি, কারণ রাতারাতি সমস্যার সমাধান করা যাবে না। মানে এতদিনের যেই পুঞ্জীভূত জঞ্জাল, সেটা সাফ করতে কিন্তু একটু সময়ও দিতে হবে, এবং সবাই যার যার ক্ষেত্র থেকে সহায়তা করতে হবে। আমরা চাই একটা মিনিমাম দুর্নীতিমুক্ত একটা সমাজ, এবং দেশপ্রেম থাকবে, সদিচ্ছা থাকবে, অঙ্গীকার থাকবে। জনপ্রতিনিধিরা যেন জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তারা যেন ত্যাগের মনোভাব থাকে এবং আন্তরিকতা তাদের থাকে, না হলে কিন্তু আবার পরবর্তী ভোটের সময় কিন্তু জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। সেইটার একটা কিন্তু চাবিকাঠি জনগণের হাতে রয়ে গেছে, আগে যেটা ছিল না। তো এইটা একটা গুণগত পরিবর্তন আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে আসতে যাচ্ছে। আমরা সেটাকে স্বাগত জানাই, এবং এটাকে সংহত করার জন্য, এটা সুফল পাওয়ার জন্য আমরা যেন যার যার ক্ষেত্র থেকে ভূমিকাটা পালন করি। আপনি গুণগত পরিবর্তনের কথা বলছিলেন। গতকালকে বাজেট পাস যখন হচ্ছিল, তখন সংসদে বেশ কজন এমপি অনুপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী অনেকটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন, একই সাথে হুইপদেরকে বলেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ দিতে। এই যে প্রধানমন্ত্রীর উদ্যোগ, এইটা আসলে সংসদে কার্যকর করার ক্ষেত্রে কতটা গুণগত পরিবর্তন আনবে? এটা বিরাট একটা পরিবর্তন। আমরা দেখেছি যে সময়ানুবর্তিতার ব্যাপারে কঠোরতা দেখেছি এই সংসদের, আমরা স্পিকারের আচরণে দেখেছি সত্যিকারের নিরপেক্ষতা, এবং আমরা শালীনতার একটা সংস্কৃতি আস্তে আস্তে গড়ে উঠছে। এটা রাতারাতিও হবে না। আমরা আগের সংসদে দেখেছি যে গালাগালি, এবং এইটা একটা রাবার স্ট্যাম্পে সংসদ ছিল আসলে, নামে মাত্র, কিন্তু কার্যকারিতা তার মধ্যে ছিল না। আমরা চাই যে একটা কার্যকর সংসদ, এবং সরকারি দল এবং বিরোধী দলের সংমিশ্রণে এবং দেশের কল্যাণের জন্য তারা যেন পদক্ষেপগুলি নেন, আইন প্রণয়ন করেন, এবং সবাই মিলে একটা শান্তিপূর্ণ একটা শ্রদ্ধা, তারপরে পারস্পরিক যে একটা সহমর্মিতার একটা জায়গা যেন তৈরি করেন তারা। তাহলেই আমরা কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবো। আমরা একটা শালীনতা চাই, নিয়মানুবর্তিতা চাই, দায়িত্বশীলতা চাই এমপিদের কাছ থেকে। সেখানে যদি ঘাটতি থাকে, সেখানে কোনো স্পেয়ার করা যাবে না। আপনি জানেন যে গতকাল একটা সুপ্রিম কোর্টে আপিল বিভাগে যেরকম একটা রায় দেওয়া হয়েছে যে বিএনপির একজন নেতা যিনি ঋণ খেলাপে, তাকে শপথ নেওয়ার থেকে বিরত দেওয়ার জন্য চূড়ান্ত রায় দেওয়া হয়েছে। এটা কিন্তু এটা আপিল বিভাগ, এর উপরে আর নাই। সুতরাং আমরা এই কঠোরতাটা দেখতে চাই এবং নিরপেক্ষতাটা দেখতে চাই। আইনাঙ্গনকেও কিন্তু, বিচারাঙ্গনকেও কিন্তু কলুষিত করা হয়েছিল ক্ষমতায় টিকে থাকার জন্য। স্বজনপ্রীতি, তারপরে দুর্নীতি, গোষ্ঠীপ্রীতি, ভয়ঙ্কর একটা পরিস্থিতি একটা ছিল, একটা অরাজক, একটা আদিম অবস্থার মধ্যে আমরা ছিলাম। তার থেকে আমরা একটা সভ্যতার দিকে যেতে চাচ্ছি, একটা আলোর দিকে যেতে চাচ্ছি, একটা সুস্থতার দিকে যেতে যাচ্ছি।
তো সেটার জন্য আমরা সবাই মিলে যেন ধৈর্য ধরে একটু অপেক্ষমান থেকে সহযোগিতার মনোভাব নিয়ে আমরা যেন এগিয়ে যাই। জি, সংসদে নিঃসন্দেহে ইতিবাচক ধারায় এখন পর্যন্ত রয়েছে, শান্ত পরিবেশ। কিন্তু এই বাজেট পাসের সময় সাধারণত যে ছাঁটাই প্রস্তাবগুলো দেওয়া হয়, গতকালকে এই যে 1 টাকার বরাদ্দের প্রস্তাব নিয়ে এক ধরনের হাস্যরস হয়েছে। বিরোধী দল বলছে যেহেতু ছাঁটাই প্রস্তাব কোনোটাই কাজে লাগে না, তারা সবগুলো ছাঁটাই প্রস্তাব প্রত্যাহার করে নেওয়ার প্রস্তাবও দিয়েছে। আর প্রশ্ন হচ্ছে একটা মানে যেই শৃঙ্খলা কিংবা যেই সিস্টেমে সংসদ চলে সেখানে 1 টাকার যেই বরাদ্দের প্রস্তাব এটা কিংবা বিরোধী দলের যে ছাঁটাই প্রস্তাব সেটা আসলে একটাও গ্রহণ হলো না কেন? না, এখন আপনি রাতারাতি সব কিছু তো পাবেন না। একটা সরকারের মধ্যেও তো একটা এই যে সহনশীলতার পরিচয় দিতে হলে হয়তো প্রধানমন্ত্রী যত দ্রুত এবং মানে স্পিডে এগিয়ে যাচ্ছেন তীক্ষ্ণতার বলে এবং দায়িত্বশীলতার ব্যাপারে, কিন্তু তার সঙ্গীরাও কিন্তু সেই সমান তালে তার সঙ্গে যেতে পারছেন না, এটাও একটা বাস্তবতা। তো আমরা চাইবো যে সবাই মিলে যেন একটা মানে সম্মিলিত একটা হারমোনি তৈরি করে আমরা যেন এগিয়ে যাই, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। তো আমি বলেছি না যে প্রত্যাশা এবং বাস্তবতার সঙ্গে অনেকখানি ফারাক, আমরা কিন্তু অনেক বেশি আশা করে ফেলি কিন্তু বাস্তবে সেটা পাওয়া যায় না। কিন্তু আপনাকেও যদি ক্ষমতায় দেওয়া হয় আপনিও পারবেন না, যে সিস্টেমটা এরকম কোনো কিছু রাতারাতি এগুলি সম্ভব না, এগুলি কিন্তু বদলাতে হবে এবং গুণগত পরিবর্তনটা আসতে কিন্তু সময় লাগে। ধ্বংস কিন্তু একদিনই করে ফেলা যায়, কিন্তু কিছু গড়ে তোলার জন্য কিন্তু সময় দিতে হয় এবং ধৈর্য লাগে, পরিশ্রম লাগে, সততা লাগে, নিষ্ঠা লাগে। তো সেটাই যেন আমরা আমাদের মানসিকতার মধ্যে যেন এই পরিবর্তনটা আসে, তাহলেই কিন্তু আর কোনো হতাশার কারণ থাকবে না। আপনি কিছুক্ষণ আগে বিদ্যুৎ সংকটের কথা বলছিলেন, আমরা গ্যাসের ক্ষেত্রেও চরম সংকটের কথা জানি। একটা সংবাদ দেখছিলাম যে প্রতিষ্ঠার 4-5 বছর পরও তারা গ্যাস সংযোগ পাচ্ছে না বলে 550টির বেশি কারখানা এখন পর্যন্ত উৎপাদনে যেতে পারছে না। কিন্তু সরকার যেই নতুন বিনিয়োগ বাড়ানো কিংবা নতুন করে কর্মসংস্থান তৈরি করা, এই গ্যাস এবং বিদ্যুতের যে সংকট কিংবা যে কারখানা চালু হচ্ছে না, সেটা কি সরকারের উদ্যোগকে বাধাগ্রস্ত করবে? বিদ্যুৎ খাতে তো একটা অরাজকতা ছিলই। আপনি দেখেন যে আদানির সঙ্গে যে একটা অসম চুক্তি করা হয়েছে, সেখানে বিদ্যুৎ না পেলেও কিন্তু টাকা দিতে হয়, বিপুল টাকা আমাদেরকে দিতে হয় এবং এইটার কাফারা আমাদেরকে দিতে হচ্ছে। তো সেগুলি রিভিউ করার বিষয় আছে এবং রাতারাতি আপনি বাদও দিতে পারবেন না। ফলে এইরকম একটা দীর্ঘস্থায়ী সংকটের সমাধানের জন্য কিন্তু একটু সময়ও প্রয়োজন। হ্যাঁ, বিদ্যুতের বিপর্যয় তো আছেই, সারা দেশে বিদ্যুতের জন্য বিক্ষোভ হচ্ছে, নানান জায়গায় বিদ্যুৎ পাচ্ছে না, তারপরে এখন গ্রীষ্মকাল, এখন বিদ্যুতের চাহিদাটাও বেশি। তো আশা করি এইটার একটা এবং আপনি জানেন যে গ্যাস এবং তেল অনুসন্ধানের ক্ষেত্রেও কিন্তু একটা স্থবিরতা ছিল, সেটাও আশা করি কেটে যাবে। হয়তো দক্ষিণাঞ্চলে ভোলার দিকে নতুন গ্যাস ক্ষেত্রে যদি আরও আমরা গ্যাস পেতে পারি তাহলে সংকটটা অনেকখানি দূর হবে এবং এই ক্ষেত্রে বিদেশি সহায়তা আমাদের দরকার হবে, কারিগরি সহায়তা, সেটাও আমরা আশা করি পাবো। যেহেতু একটা স্থিতিশীল সরকার, কোনো বিনিয়োগের জন্য কিন্তু একটা স্থিতিশীলতা দেখতে চায় বিদেশিরা। আমাদের তো হিউজ আমাদের মানব সম্পদ আছে, আমাদের এই বিপুল মানব সম্পদকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে তো হতাশার কোনো কারণ নাই। আপনি একসময় বাংলাদেশের অর্থনীতি ছিল বিদেশি সহায়তা নির্ভর এবং মানে দাতা দেশের উপরে আমাদের নির্ভর করে থাকতে হতো, কিন্তু সেই ক্ষেত্রে অনেকখানি আমরা স্বনির্ভরতা অর্জন করতে পেরেছি নিজেদের চেষ্টায়। তো আশা করি সামনের দিনগুলিতে আমাদের আরও বেশি পরিশ্রম করতে হবে এবং আমাদের আরও বেশি সাফল্য অর্জন করতে হবে। সেই মানসিকতা আমাদের মধ্যে গড়ে তুলতে হবে এবং গণতান্ত্রিক স্থিতিশীলতা এটা ক্ষেত্রে একটা বড় পূর্বশর্ত, এটা তৈরি হয়েছে। আমরা আশা করি গণতন্ত্র সংহত হবে এবং একটা পারস্পরিক শ্রদ্ধার জায়গাটা তৈরি হবে, সম্মিলিতভাবে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাব। আপনি কিছুক্ষণ আগে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের কথা বলছিলেন। আমরা দেখেছি প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চীন সফর করে এসেছেন। আমরা একটা শিরোনাম দেখছিলাম সংবাদের যে বিভিন্ন মেগা প্রকল্প, বিশেষ করে মেট্রো রেলের পরবর্তী অংশ কিংবা যে থার্ড টার্মিনাল, সেসব বিষয় নিয়ে সরকার জাপানের সাথে সম্পর্কটাকে আরও জোরদার করতে চাই। সরকারের এই দৃষ্টিভঙ্গিকে কিভাবে দেখছেন? জাপান তো আমাদের পরীক্ষিত বন্ধু এবং একসময় কিন্তু 1 নম্বর দাতা দেশ ছিল জাপান। জাপানের কারিগরি সহায়তা, জাপানের সততা, জাপানের নিষ্ঠা, জাপানের কাছ থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে আমাদের, সেটা আমরা নিতে চাই। এবং আমাদের অনেক শ্রমিকও জাপানে কাজ করেন এবং আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রেও, তারপরে ডাক্তারি বলেন, নানান ক্ষেত্রে দাঁতের ডাক্তারি পৃথিবীর শ্রেষ্ঠ কিন্তু জাপানে। তো এগুলির নানান ক্ষেত্রে আমাদের সহযোগিতার সুযোগ আছে এবং সেটাকে আমরা আরও এক্সপ্লোর করব। জাপানের সঙ্গে আমাদের অবশ্যই অনেক ক্ষেত্রে আমাদের মিলও আছে এবং আমাদের অনেক ছেলের বিয়েও হয়েছে জাপানে, আপনি জানেন। তো এরকম আমাদের
আমরা চাইব যে দুই দেশের সম্পর্ক আরও শ্রীবৃদ্ধি হবে দিনে দিনে, এবং তাদের কাছ থেকে যে প্রযুক্তিগত এবং বিজ্ঞানের যে উৎকর্ষ এবং মানে নান্দনিকতা শেখার অনেক কিছু আছে জাপানের কাছ থেকে, আমরা সেটা অবশ্যই নেব। আমাদের সব দেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব হতে হবে, এবং আমাদের প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে কিছুটা টানাপোড়েন থাকলেও সেটাও আস্তে আস্তে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে। নতুন রাষ্ট্রদূত আসার পরে আমরা দেখছি যে এর মধ্যে আমাদের ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে। তো আরও যে সংকট আছে, পানির সমস্যা আছে, তারপর সীমান্ত সমস্যা আছে, সেগুলি যদি ভারত আমাদের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং সমতার ভিত্তিতে যদি আমাদের বন্ধুত্বটা প্রতিষ্ঠিত হয়, পুনর্মূল্যায়িত হয়, তাহলে কিন্তু আমাদের হতাশার কোনো কারণ নাই। আমরা দেখছি যে সার্কের মতো একটা সুন্দর সংগঠনকে ভারত অকার্যকর করে রেখেছিল, সেটাকেও আমরা পুনরুজ্জীবন চাই। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের যেই প্রতিষ্ঠান, স্বপ্নের যে সংগঠন, দক্ষিণ পূর্ব এশিয়ার যে সহযোগিতার, যেই আঞ্চলিক সহযোগিতার যে একটা মৈত্রীবন্ধন, এটাও কিন্তু অনেক দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুকাল আগে, আজ থেকে মানে কত 45-50 বছর আগে। তো সেটাও আমরা চাই যে এটা কার্যকর হোক। আমরা ইউরোপীয় ইউনিয়নের সাফল্য যদি দেখি, পৃথিবীতে এতগুলি দেশ সুন্দরভাবে কিন্তু তারা একসঙ্গে কাজ করে যাচ্ছে, কেন দক্ষিণ পূর্ব এশিয়ায় যদি আমরা অর্ধেকও করতে পারি, সাফল্য যদি হয়, তাহলে পারস্পরিক অবিশ্বাস, হানাহানি, বিদ্বেষ, হিংসা এগুলি দূর হতে পারে। প্রতিবেশী কিন্তু কখনো বদলানো যায় না। তো সুতরাং প্রতিবেশীর সঙ্গে যদি একটা সদ্ভাব থাকে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে, তাহলে পারস্পরিক উভয় ক্ষেত্রেই কিন্তু উভয় দেশই কিন্তু উপকৃত হয়। মানে ভারতের সঙ্গে আমাদের টানাপোড়েনের ফলে আমাদের ক্ষতি অনেক বেশি হয়েছে, সেটা ঠিক, কিন্তু ভারতও কি খুব বেশি লাভবান হয়েছে? আমার তো মনে হয় না। ভারতে কিন্তু আপনি দেখেন ট্যুরিস্ট ভিসায় যারা আমরা যেতাম, মেডিকেল ভিসায় যেতাম, সেখানে কিন্তু অনেক তাদের ব্যবসায় মন্দা পড়েছে। পেঁয়াজ তারা রপ্তানি করার ক্ষেত্রে নানান ধরনের রাজনীতি করেছে, এখন আমরা পেঁয়াজে স্বনির্ভর হয়েছি। গরু নিয়ে এক সময়ে কিন্তু অনেক রাজনীতি হয়েছে, সীমান্তে অনেক রক্তপাত হয়েছে, গরুতেও আমরা স্বনির্ভর হয়েছি। তো এখন সব কিছুই কিন্তু সম্ভব। সেটা হচ্ছে আপনার দৃঢ়তা, আত্মবিশ্বাস, প্রত্যয় এবং স্বপ্ন। সেটা যদি থাকে, আপনার যদি অদম্য মনোবল থাকে, নিষ্ঠা থাকে, এগিয়ে যাওয়ার প্রত্যয়টা থাকে, আত্মবিশ্বাসটা যদি আপনি জোরদার করতে পারেন, তাহলে অবশ্যই সংকট তো আমি কোনো দেখি না। এর সংকটের মধ্যে, সীমাবদ্ধতার মধ্যেও কিন্তু আমরা অনেক ইতিবাচক দিক দেখতে পাচ্ছি, গুণগত পরিবর্তন অনেক দেখতে পেয়েছি। আপনি দেখেন রাজনীতিতেও অনেক চেঞ্জ হয়েছে। একসময় হরতাল বললে মানে একটা আতঙ্কের তৈরি হতো, এখন হরতাল কী জিনিস সেটা মানুষকে কিন্তু জাদুঘরে গিয়ে খুঁজতে হবে। মানুষ কিন্তু সেটার থেকে সরে এসছে সম্পূর্ণ, রাজনৈতিক দলগুলো সেটার থেকে শিক্ষা নিয়েছে। তো এরকম কিন্তু জনবান্ধব কর্মসূচি নিতে হবে। রাজনীতি তো মানুষের কল্যাণের জন্যে, তো সেখানেও গুণগত পরিবর্তনটা আসতে হবে। এবং একটার পর একটা যদি সংসদ নির্বাচিত হতে থাকে এরকম গণতান্ত্রিক পরিবেশের মধ্যে, তো আস্তে আস্তে কিন্তু একটা সুন্দর সাংস্কৃতিক পরিবেশ তৈরি হবে, গণতান্ত্রিক সহনশীলতার পরিবেশ তৈরি হবে। একটা নির্বাচনেই 4 মাসের মধ্যেই কিন্তু আপনি এটা আশা করতে পারেন না, এটা কখনো সম্ভব না, পৃথিবীর কোনো দেশে সম্ভব না। সুতরাং সময় দিতে হবে, সব কিছু ভালো কিছুর জন্য সময় দিতে হয়। ধ্বংস করার জন্য কিন্তু একদিনই যথেষ্ট, কিন্তু গড়ে তুলতে হলে অনেক অনেক সময় প্রয়োজন। আমাদের সেই মানসিকতার পরিবর্তনটা করতে হবে, মাইন্ডসেটটা যদি আমরা পরিবর্তন করতে পারি, অবশ্যই আমরা মানে একটা সমৃদ্ধ এবং গর্বিত এবং উন্নত জাতি হিসেবে বিশ্ব দরবার নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবো। আপনি বলছিলেন 4 মাস আসলে খুব বড় একটা সময়, মোটেও বড় এই সময় না। 4 মাস সময়ের মধ্যে যে আপনি আঞ্চলিক সহযোগিতার কথা বলছেন, কিংবা ভারত বাংলাদেশ সম্পর্কে ভারতের যে দৃষ্টিভঙ্গি, সেটা আসলে কতটা চেঞ্জ হয়েছে? আসলে আমরা কি ভারত কি নতুন করে নতুন বাংলাদেশকে নিতে শুরু করেছে? কিছুটা চেঞ্জ তো হয়েছে। তারা কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় তাদের সেনাবাহিনীর থেকেও বলা হয়েছে, সরকারের তরফ থেকে বলা হয়েছে যে আমরা নতুন সরকারের সঙ্গে, নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চাই। তো সেটার আমরা দেখতে পাচ্ছি প্রতিফলন কিছু কিছু, কিন্তু সব কিছুই তো একেবারে রাতারাতি হয় না। এই যে ট্যুরিস্ট ভিসা যে চালু হলো, এটাও কিন্তু অনেক দিনের দাবি ছিল, তারাও বলছিল যে করবে করবে, তো এখন করেছে সেটা। তো আশা করি পারস্পরিক একটা ভুল বোঝাবুঝি দূর হবে আসা যাওয়ার মাধ্যমে, এবং এই ক্ষেত্রে কিন্তু অত বিধিনিষেধ না করে একটা সহনশীল একটা পরিবেশ, এমন একটা ব্যবস্থা তৈরি করা দরকার যাতে মানুষের সম্পর্ক, পিপল টু পিপল সম্পর্কটা জোরদার হতে পারে, এবং মানে কোনো দলের প্রতি নির্ভরশীল না থেকে কোনো ব্যক্তির প্রতি। শেখ হাসিনাকে যেরকম অন্যায়ভাবে আশ্রয় দিয়ে রেখেছে, বাংলাদেশের অনুরোধ সত্ত্বেও কিন্তু তাকে প্রত্যর্পণ করা হচ্ছে না, কিংবা এই ব্যাপারে সুস্পষ্ট কোনো বক্তব্য দেওয়া হচ্ছে না ভারতের তরফ থেকে। তো সেটাও একটা টানাপোড়েন সৃষ্টির জন্য একটা অন্যতম বড় কারণ। সেটাও আশা করি দূর হবে, এক সময় না এক সময় এটা হবে। বলা হচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরুক, সমস্যা তো নাই, আইন ফেস করবে, যেখানে আইনে তার দণ্ড আছে সেটা দণ্ড ভোগ করতে হবে। খালেদা জিয়াকে অন্যায়ভাবে কিন্তু মানে দণ্ডিত করা হয়েছিল,
সেটা ইতিহাস কিন্তু পুনরাবৃত্তি হয়, কিন্তু ইতিহাসে ফিরে আসে, মানে যে নিজের সৃষ্ট আগুনে কিন্তু তাদেরকে পুড়তে হবে, সেটাই নিয়তি, সেটাই অনিবার্যতা, সেটাই অমোঘ বাস্তব। আমরা সেটা দেখার অপেক্ষায় রইলাম। আরেকটা শিরোনাম দেখছিলাম, দেশে অপরাধ প্রবণতা বাড়ছে, বিশেষ করে গতকাল সংসদেও আলাপ হয়েছে। মার্চ এপ্রিল মাসে দেশে 6 শতাধিক মানুষ খুন হয়েছেন। এই যে প্রশ্ন হচ্ছে যে এই যে আন্ডারওয়ার্ল্ডের অনেক সন্ত্রাসী এখনও ধরাছোঁয়ার বাইরে, বিশেষ করে শীর্ষ সন্ত্রাসী 23 জন যারা সরকার ঘোষিত, তারা এখনও ধরাছোঁয়ার বাইরে। সরকার আসলে তাদেরকে অ্যারেস্ট করতে পারছে না কেন? পুলিশ তো যতটা সম্ভব মানে ঘুরে দাঁড়ানোর কথা ছিল সেরকম আমরা এখনো পাই না, কারণ পুলিশের মনোবলটাও ভেঙে দেওয়া হয়েছে এবং দীর্ঘ অপশাসনের ফলে পুলিশকে ব্যবহার করার জন্য রাজনৈতিক কারণে তাদেরকে অন্যায়ভাবে ব্যবহার করার ফলে কিন্তু পুলিশ নৈতিক একটা শক্তি হারিয়ে ফেলেছে এবং মানুষকে সঙ্গে পুলিশের একটা মুখোমুখি সম্পর্ক, একটা বৈরিতার সম্পর্ক তৈরি হয়েছে। সেই কনসেপ্টটাও বদলাতে হবে, পুলিশকেও সেখানে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, মানুষকেও তাদের প্রতি পজিটিভ একটা দৃষ্টিভঙ্গি দরকার এবং এখানে সরকারেরও একটা কঠিন নজরদারি দরকার, তত্ত্বাবধান দরকার এবং সম্পর্কটা যাতে সুন্দর হয়, সবাই মিলে যেন মানে একটা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা যায়, সেটার জন্য সচেষ্ট হতে হবে। আর আপনি যেটা বললেন অপরাধ প্রবণতা, এখন আপনি দেখেন মানে যেসব বিভৎস ঘটনাগুলি ঘটছে, শিশু হত্যা, শিশু ধর্ষণ, বিকৃত যৌনাচার, একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে চলে গেছে দেশ। এটা আসলে একটা সুস্থ রাজনীতির অভাবের ফলেই কিন্তু এটা হয়েছে এবং আপনার মাদক আসক্তি তরুণদের মধ্যে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে তারা স্বাভাবিক চিন্তা করতে না পারে, স্বাভাবিকভাবে বেড়ে উঠতে না পারে। এটাও একটা মানে রাজনৈতিক মানে আমি কি বলবো, এটা একটা ট্র্যাপ এবং এটা একটা নীল নকশা যে বাংলাদেশ যেন সুস্থভাবে এগিয়ে যেতে না পারে, সেটার একটা ষড়যন্ত্রের ফসল। এটা তরুণ সমাজকে ধ্বংস করে দেওয়া, শিক্ষা ব্যবস্থাটা সেইভাবে গড়ে না ওঠার পেছনেও কিন্তু একটা ষড়যন্ত্র আছে, অপরাজনীতির প্রভাব আছে। সেটা যদি আমরা সেই সুস্থতা আনতে পারি তাহলে এই সংকটগুলি দূর হতে পারে এবং তখন অপরাধ প্রবণতাটাও দূর হবে এবং একা পুলিশের পক্ষে সমস্যার সমাধান করা সম্ভব না। আমার মনে হয় স্থানীয়ভাবে সবাইকে এটা প্রতিরোধ করা দরকার, মানুষকে সচেতন হতে হবে এবং রুখে দাঁড়াতে হবে। আমরা অনেক সময় হয় কি, কোনো একটা ঘটনা দেখলে, মব দেখলে আমরা মজা দেখি, আমরা প্রতিরোধ করি না। তো সেই যদি প্রতিরোধের মানসিকতাটা হয়, আপনি দেখেন সীমান্তে যেই রক্ত ঝরছিল, সেখানে আমাদের যে সীমান্ত রক্ষী বাহিনী আছে, যেটার নাম অন্যায়ভাবে চেঞ্জ করে দেওয়া হয়েছে, বাংলাদেশ রাইফেলস, কত সুন্দর নাম ছিল, আমরা সেটার নামটা পুনর্বহালের দাবি জানাই। এই যে বিজিবি এবং সাধারণ মানুষ কিন্তু একসঙ্গে হয়ে কিন্তু এই যে পুশিনের যে অপচেষ্টা, সেটাকে রুখে দাঁড়ানোর জন্য এইটাও একটা নতুন ফিনোমেনন। এবং কিছুদিন আগে আমাদের তো অনেক প্রাণ গেছে সীমান্তে অন্যায়ভাবে, যেটা বলা হয় যে চোরাচালানি করতে, তাই বলে কি মেরে ফেলা? তো এটা কোনো যুক্তি হতে পারে না, পৃথিবীর কোনো আইনে তো এটা হয়, তার বিচার হবে, তাই না? তাকে কেন গুলি করে হবে? কাঁটাতারে কোনো ফেলানির লাশ আমরা দেখতে চাই না। তো এখন কিছুদিন আগেও কিন্তু বাংলাদেশ মানে এই বর্ডার গার্ড কিন্তু আমাদের গুলি চালিয়েছে, পাল্টা গুলি চালিয়েছে, 2বার এরকম ঘটনা ঘটেছে। তো আমরা তো সেরকম, আমরা আত্মসম্মান নিয়ে বাঁচতে চাই, আমরা মুক্তিযুদ্ধ করা জাতি, অবশ্যই আমরা আমার আত্মসম্মানটা চাই, আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব আমরা চাই, সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে এবং সম্মানের ভিত্তিতে আমরা চাই। সেরকম হবে, সেই সম্মানটা আমাদেরকে দিতে হবে, তাহলেই আমরা তাদের সঙ্গে সুন্দর সম্পর্কটা গড়ে তুলব এবং এটা আমরা চাই, ভারতের সেই বোধোদয়টা হবে এবং ধর্মান্ধতা এবং উগ্রতা যেই মানে পিছনে নিয়ে যাচ্ছে, প্রগতিশীলতার থেকে মানুষকে দূরে নিয়ে যাচ্ছে, প্রতিক্রিয়াশীল শক্তির যে দাপট, সেটা কিন্তু অন্ধকারের পথ, সেটার থেকে মানুষকে সচেতন করে এগিয়ে নিয়ে আসতে হবে প্রগতিশীলতার পক্ষে, স্বৈরাচারের বিপক্ষে, সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার পক্ষে। আমরা দেখলাম গতকাল মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী প্রভাবশালী হাসানুল হক ইনু, তার 10 বছর কারাদণ্ড হয়েছে। তার এই রায়কে কিভাবে দেখছেন? আসলে তার এই রায় কি অন্য যারা রাজনীতিবিদ রয়েছেন, যারা হয়তো বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কথা বলে থাকেন কিংবা নানা ধরনের প্ররোচিত করে থাকেন কিংবা নানা ধরনের ভূমিকা রেখে থাকেন, তাদেরও কি এই রায় থেকে শিক্ষা নেওয়ার কিছু আছে? অবশ্যই আছে এবং এইটা তো সরকার পক্ষ এটাতে সন্তুষ্ট না, তারা বলেছে যে আরও বেশি শাস্তি আমরা চাই, এটার জন্য আমরা আপিলে যাব। তো আমরা ইনুর ভূমিকাও দেখেছি যে হাসিনার লাঠিয়াল হিসেবে অন্যায়ভাবে সেই তার আস্ফালন দেখেছে এবং তথ্যমন্ত্রী থাকাকালে কতগুলি মিডিয়া বন্ধ করে দিয়েছে, কত মানুষ বেকার হয়েছে এবং অন্যায়ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সংবাদপত্র এবং সাংবাদিক নির্যাতন হয়েছে। সেই সময় আমি বলেছি যে 69 জন সাংবাদিক হাসিনার 1.5 দশকের শাসন আমলে কিন্তু প্রাণ দিতে হয়েছে, সেগুলির বিচার হয় নাই। সাগর রুনি হত্যার বিচার এত বছর পরে আমরা পাই নাই।
সেখানে কোনো তদন্তে অগ্রগতি পর্যন্ত হয় নাই। তো এখন এগুলির মধ্যে কিন্তু ভূতটা শস্যের মধ্যে হয়তো লুকিয়ে আছে। আমরা সেগুলির সুস্পষ্ট বিচার চাই এবং এগুলির পুনরাবৃত্তি যেন না হয় সেটার জন্য যারা এগুলির জন্য দায়ী, যাদের ইন্ধন, যাদের উস্কানি এবং তাদের যে হঠকারিতা, সেগুলির কিন্তু সঠিক বিচার হতে হবে। ইনুর আস্ফালন এবং যেই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য, সেগুলিরও বিচার হতে হবে। এরকম আরও যারা আছে স্বৈরাচারের দোসর, তাদেরও আমরা বিচার চাই, সুস্পষ্ট বিচার চাই, সুনির্দিষ্ট বিচার চাই। এবং এগুলি যদি না হয় তাহলে ভবিষ্যতে এগুলির আবার মাথাচাড়া দিয়ে উঠবে, আবার কিন্তু নতুন স্বৈরাচার হয়তো আরও শক্তিশালী হয়ে মানে আমাদেরকে আবার শোষণ করবে, নির্যাতন করবে, নিষ্পেষণ করবে। আমরা সেই পরিস্থিতির দিকে আর ফিরে যেতে চাই না। আমরা চাই একটা আইনের শাসন, সুশাসন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সদিচ্ছা এবং আন্তরিকতাপূর্ণ দায়িত্বশীল জনপ্রতিনিধিদের আচরণ আমরা দেখতে চাই। না হলে আবার ভোটের সময় এলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে, যেই অন্যায় করবে, দুর্নীতি করবে, স্বজনপ্রীতি করবে, দুর্বৃত্তায়ন করবে, পেশি শক্তির আস্ফালন করবে, দখলদারিত্ব করবে, চাঁদাবাজি করবে, তাদের বিরুদ্ধে মানুষকে সচেতন হতে হবে। সেটাই আমরা প্রত্যাশা করি। জি, অসংখ্য ধন্যবাদ জনাব কবি হাসান হাফিজ আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ফ্রন্ট পেজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভ সকাল।